ওয়েলকাম টু পিকে স্টাডি স্কুল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায় মূল্যায়নের ইতিহাস বিষয়ের 2 দাগের প্রশ্নপত্রটি অর্থাৎ ইতাহার গার্লস হাই স্কুল এইচএসসি বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে ঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন, এটা হবে বাবা। এরপর 2 আছে মেগালিথ বলা হয়, এটা হবে পাথরের সমাধিকে। এরপরে 3 আছে ঋগ্বেদের রাজা ছিলেন, এটা হবে গোষ্ঠীর প্রধান। এরপর 4 মহাজনপদগুলি গড়ে উঠেছিল, এটা হবে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। এরপরে 5 পার্শ্বনাথ ছিলেন, এটা হবে জৈন তীর্থঙ্কর। এরপর 6 আর্যসত্য কোন ধর্মের অংশ, এটা হবে বৌদ্ধ ধর্মের অংশ। এরপর 7 গৌতম বুদ্ধ জন্মেছিলেন, এটা হবে শাক্য বংশে। এরপরে 8 আছে দক্ষিণ ভারতের মহাজনপদের সংখ্যা হলো, এটা হবে 1টি। এরপরে 9 শকাব্দ গণনা শুরু হয়, এটা হবে 78 খ্রিস্টাব্দ থেকে। এরপরে 10 চন্দ্রগুপ্ত মৌর্যের পরে সম্রাট হন, এটা হবে বিন্দুসার। এরপরে 2 দাগে আছে এক কথায় উত্তর দাও। একে আছে বেদ কত প্রকার ও কে কে, এর উত্তরটি হলো এই যে বেদ হচ্ছে 4 ভাগে অর্থাৎ 4 প্রকার। 1 হচ্ছে সংহিতা, 2 হচ্ছে ব্রাহ্মণ, 3 হচ্ছে আরণ্যক, 4 হচ্ছে উপনিষদ। এরপর এটা আছে 2 পরবর্তী বৈদিক যুগে কি কি চাষ হতো। পরবর্তী বৈদিক যুগে যব, গম ও ধানের চাষ হতো। এরপরে আছে 3 বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থার প্রধান কে ছিলেন। বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গুরু। এরপরে 4 এটা হচ্ছে বলি কি, এর উত্তরটি হলো এটি আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা এটা খাতায় লিখে নেবে। ঋগ্বেদের যুগে প্রজারা স্বেচ্ছায় রাজাকে এক ধরনের কর দিতেন, এই করের নাম হলো বলি। প্রজারা নিরাপদে থাকার জন্য এই কর দিতেন। এরপরে আছে 5 মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলো চন্দ্রগুপ্ত মৌর্য। এরপরে 6 বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক। এরপরে 7 আছে মহাবীর কত বছর জৈন ধর্ম প্রচার করেন। মহাবীর 30 বছর জৈন ধর্ম প্রচার করেন। এরপরে 8 হর্ষচরিত কে রচনা করেন। হর্ষচরিত বাণভট্ট রচনা করেন। 9 ইন্ডিকা কার লেখা। ইন্ডিকা মেগাস্থিনিসের লেখা। 10 কুষাণদের শ্রেষ্ঠ রাজার নাম কি। কুষাণদের শ্রেষ্ঠ রাজার নাম হলো প্রথম কনিষ্ক। এরপরে 3 দাগে আছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একইটা আছে বেমানান শব্দটি খুঁজে বের করো। এখান থেকে বেরটা হবে বেমানান শব্দ। এরপরে 2টা আছে ঠিক না ভুল লেখো। আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান ঋগ্বেদ, এটা ঠিক হবে। এরপর 3 আছে ঠিক না ভুল লেখো। বৌদ্ধ ধর্ম প্রচারের প্রধান ভাষা ছিল সংস্কৃত, এটা ভুল হবে। এরপর 4 আছে শূন্যস্থান পূরণ করো। বৈদিক সমাজে এটা হবে পাশা খেলা হবে, ছিল জনপ্রিয়। এরপরে 5 আছে শূন্যস্থান পূরণ করো। সাম্রাজ্য টিকিয়ে রাখতে মৌর্যদের এটা হবে সেনাবাহিনী দরকার ছিল। এরপরে 4 দাগে আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো। কস্তম্ভে আছে 1 মগধের রাজধানী, এটা হবে রাজগৃহ। এরপর 2 আছে মহাকাশ্যপ, এটা হবে প্রথম বৌদ্ধ সংগীতি। এরপরে 3 আছে দ্বাদশ সংঘ, এটা হবে জৈন ধর্ম। এরপরে 4 আছে হিনজান মহাযান, এটা হবে বৌদ্ধ ধর্ম। এরপরে 5 দাগে আছে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও 2-3টি বাক্যে। এটা হচ্ছে বেদের অপর নাম শ্রুতি কেন, এর উত্তরটি হলো এই যে আমরা এখান থেকে বলে দেব ধর্মপ্রাণ হিন্দুদের বিশ্বাস বেদ মানুষের রচনা নয়, তা ঈশ্বরের মুখনিসৃত বাণী। মুনি ঋষিরা এই বাণী শ্রবণ করেছিলেন এবং গুরু শিষ্য দ্বারা দীর্ঘকাল ধরে মুখে মুখে শ্রুত হয়ে এসেছে, তাই বেদের অপর নাম শ্রুতি। এরপরে 2টা আছে চতুরাশ্রম কাকে বলে, এর
উত্তরটি হলো পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টি পর্যায় বা ভাগ ছিল, একে চতুরাশ্রম বলা হয়। চতুরাশ্রম হলো ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। প্রথমেটা হচ্ছে ব্রহ্মচর্যাশ্রম। ছাত্রাবস্থায় গুরুগৃহ থেকে শিক্ষালাভ করাকে বলা হতো ব্রহ্মচর্যাশ্রম। এরপর আছে গার্হস্থ্যাশ্রম। গুরুগৃহে শিক্ষালাভের পর বিয়ে করে সংসার জীবন যাপন করাকে বলা হতো গার্হস্থ্যাশ্রম। এরপর হচ্ছে বানপ্রস্থাশ্রম। সংসারের দায়িত্ব থেকে মুক্ত হয়ে ধর্মচর্চা করাকে বলা হতো বানপ্রস্থাশ্রম। এরপর হচ্ছে সন্ন্যাসাশ্রম। শেষ জীবনে ঈশ্বর চিন্তায় জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাসাশ্রম। এরপরে যেটা হচ্ছে 3 দাগে অষ্টাঙ্গিক মার্গ কি? এর উত্তরটি হলো গৌতম বুদ্ধ বলেছেন মানুষের জীবনে দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টি উপায় রয়েছে। এই 8টি উপায়কে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। মার্গ মানে পথ, অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ বা পথ হলো 1 হচ্ছে সদ্বাক্য, 2 হচ্ছে সৎকার্য, 3 হচ্ছে সৎজীবিকা, 4 হচ্ছে সৎচেষ্টা, 5 হচ্ছে সৎচিন্তা, 6 হচ্ছে সৎচেতনা, 7 হচ্ছে সৎ সংকল্প ও 8 হচ্ছে সৎ সমাধি। এই অষ্টাঙ্গিক মার্গ পালন করলে মানুষ দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি পাবে বলে বুদ্ধ মনে করতেন। এরপর এটা হচ্ছে 4 অর্থশাস্ত্র থেকে কি কি জানা যায়? এর উত্তরটি হলো এই যে অর্থশাস্ত্র বইয়ের লেখক কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত। অর্থশাস্ত্র বইয়ের বিষয়। অর্থশাস্ত্র টাকা কড়ি নিয়ে লেখা বই নয়, অর্থশাস্ত্র রাজনীতি নিয়ে লেখা বই। রাজা কি করা উচিত ও কি রাজা কাজের সমস্ত বিষয়ে খুঁটিনাটি আলোচনা আছে অর্থশাস্ত্রে। অর্থশাস্ত্র থেকে মৌর্য আমলের ইতিহাস জানা যায়। অর্থশাস্ত্রে লেখা আছে 1 হচ্ছে রাজা হলেন দেশ শাসনের কাজে নিযুক্ত প্রধান ব্যক্তি, দেশের মধ্যে রাজার কথাই শেষ কথা। 2 হচ্ছে রাজা প্রয়োজনে ছলচাতুরিও করতে পারেন। এরপরে 6 গেছে নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও 4 থেকে 5টি বাক্যে। 1 আছে টিকা লেখো ষোড়শ মহাজনপদ। এর উত্তরটি হলো এই যে জৈন ও বৌদ্ধ সাহিত্যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে যে 16টি মহাজনপদের কথা জানা যায় তাদের একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলা হয়। জৈন ও বৌদ্ধ সাহিত্য থেকে ষোড়শ মহাজনপদের কথা জানা যায়। ষোড়শ মহাজনপদের 16টি মহাজনপদ হলো 1 কাশী, 2 কৌশল, 3 অঙ্গ, 4 মগধ, 5 বজ্জি বা বেজি, 6 মল্ল, 7 চেদি, 8 বৎস, 9 কুরু, 10 পাঞ্চাল, 11 মৎস্য, 12 সুসেন, 13 অস্মক, 14 অবন্তী, 15 গান্ধার এবং 16 কম্বোজ। অবস্থান 16টি মহাজনপদের মধ্যে একমাত্র অস্মক ছিল দক্ষিণ ভারতে অবস্থিত, বাকি সবগুলোই ছিল উত্তর ভারতে। এবছর শক্তিশালী 4টি মহাজনপদ। 16টি মহাজনপদ ক্রমে শক্তি হারিয়ে শেষে 4টি শক্তিশালী মহাজনপদ কৌশল, মগধ, বৎস ও অবন্তী হিসাবে গড়ে উঠেছিল। এদের মধ্যে মগধ শেষ পর্যন্ত সবথেকে বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। এরপরে 2টা আছে পঞ্চম মহাপদ্ম সম্পর্কে লেখো। এর উত্তরটি হলো জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের চতুর্যা মহাব্রত বা 4টি নীতি পালনের নির্দেশ দিয়েছিলেন। মহাবীর এই 4টি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন। বর্তমান মহাবীরের যোগ করা নতুন নীতিটি হলো ব্রহ্মচর্য পালন করতে হবে। জৈন ধর্মে এই 5টি নীতিকে একসঙ্গে পঞ্চ মহাব্রত বলা হয়।
এইটা হচ্ছে নাসিক লেখ থেকে কি কি জানা যায়? দেবকুল কি? এর উত্তরগুলি হলো নাসিক লেখ মহারাষ্ট্রের নাসিক থেকে গৌতমীপুত্র সাতকর্ণীর একটি লেখ পাওয়া গেছে, একে নাসিক লেখ বলা হয়। নাসিক লেখ থেকে জানা যায় গৌতমীপুত্র সাতকর্ণী নাসিক এলাকা দখল করেছিলেন। তিনি সাতবাহনদের পরাজিত করে বংশের গৌরব বৃদ্ধি করেছিলেন। এরপর এটা হচ্ছে দেবকুল কি? এর উত্তরটি হলো দেবকুল হলো মন্দিরের মতোই পুজোর জায়গা, তবে এখানে কুষাণ সম্রাটের মূর্তি রাখা হতো। মথুরার একটি দেবকুলে সম্রাট ভীম কদফিসেস এর সিংহাসনে বসা মূর্তি পাওয়া গেছে। এরপরে চারিটা হচ্ছে মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? এর উত্তরটি হলো মৌর্য সম্রাটরাই প্রথম গুপ্তচর নিয়োগ করেছিলেন। গুপ্তচরেরা সন্ন্যাসী, ছাত্র, ব্যবসায়ী, ভিখারিণী প্রভৃতি অনেক ছদ্মবেশ ধরে কাজ করত। গুপ্তচরদের মাধ্যমে সাম্রাজ্যের সব খবর সম্রাটের কাছে চলে আসতো। গুপ্তচর নিয়োগের কারণ: মৌর্য সম্রাটদের গুপ্তচর নিয়োগের কারণ ছিল 1. সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তের খোঁজ খবর আনা, 2. অচেনা বিদেশি বা সন্দেহজনক লোকের উপর নজর রাখা, 3. রাজকর্মচারী ও রাজপুত্রদের উপর নজর রাখা। এরপরে সাথে যেটা আছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 8 থেকে 10টি বাক্যে। একইটা হচ্ছে বৈদিক যুগে ব্যবসা বাণিজ্য কেমন ছিল সংক্ষেপে লেখো। স্নাতক কাদের বলা হতো? এর উত্তরগুলি হলো, প্রথমে তো আমি তোমাদের পাঠ্য বই থেকে বলে দিচ্ছি, তোমরা এটা দেখে নেবে। আদি বৈদিক যুগে ব্যবসা বাণিজ্যের বিশেষ চলন ছিল না। সরাসরি সমুদ্র বাণিজ্যের কথা ঋগ্বেদে নেই। পরবর্তী বৈদিক সাহিত্যে ব্যবসা বাণিজ্যের কথা বেশি পাওয়া যায়, তবে সমুদ্র বাণিজ্য এই আমলেও ছিল কিনা নিশ্চিত জানা যায় না। বৈদিক যুগে জিনিসপত্র বিনিময় করা হতো, তবে মুদ্রার ব্যবহার ছিল বলে মনে হয় না। যদিও নিষ্ক, শতমান এগুলি হয়তো মুদ্রার মতো ব্যবহার হতো। এর পরের প্রশ্নের উত্তরটি হলো অর্থাৎ স্নাতক। বৈদিক যুগে শিক্ষার্থীরা সাধারণত 12 বছর ধরে শিক্ষা গ্রহণ করত। শিক্ষা লাভের শেষে শিক্ষার্থীদের বিশেষ স্নান করার কথা ছিল। বিশেষ স্নান থেকে স্নাতক কথাটি এসেছে। 12 বছরের শিক্ষা গ্রহণের পর সমাবর্তন অনুষ্ঠান হতো। এই অনুষ্ঠানে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হতো। এরপরে দুইটা আছে নবধর্ম আন্দোলন কেন গড়ে উঠেছিল? এর উত্তরটি হলো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক ধর্ম আন্দোলনের ক্ষেত্রে ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য অধ্যায়। এই সময় প্রাচীন বৈদিক ধর্মের বিরোধিতা করে ভারতবর্ষে জৈন, বৌদ্ধ ও আজীবিক সহ 63টি ধর্মের আবির্ভাব হয়েছিল। বিভিন্ন কারণে এই নবধর্ম আন্দোলন গড়ে উঠেছিল। নবধর্ম আন্দোলন গড়ে ওঠার কারণসমূহ: প্রথমে যেটা হচ্ছে ধর্মীয় কারণ। প্রাচীন বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম প্রাঞ্জলতা হারিয়ে জটিল, ব্যয়বহুল, দুর্বোধ্য ক্রিয়াকর্ম ও আচার অনুষ্ঠান এবং পুরোহিত শ্রেণী নির্ভর হয়ে ওঠে। পুরোহিত শ্রেণীর প্রতিপত্তি ও ক্রমবর্ধমান চাহিদা ধর্মকে জটিল করে তোলে। সামাজিক কারণ: বৈদিক সমাজ ব্যবস্থা প্রতিবাদী ধর্ম আন্দোলন গড়ে ওঠার জন্য অনেকাংশে দায়ী ছিল। সমাজে ব্রাহ্মণদের স্থান ছিল সর্বোচ্চ। তারা সমাজে সমস্ত রকম সুযোগ সুবিধা গ্রহণ করলেও কোনো প্রকার কর প্রদান করতেন না। ক্ষত্রিয়দের হাতে অর্থ থাকলেও সামাজিক মর্যাদা ছিল না। ক্ষত্রিয়রা এই সামাজিক মর্যাদা আদায়ের জন্য নবধর্ম আন্দোলনকে স্বাগত জানায়। প্রাচীন বৈদিক সমাজে নারীদের মর্যাদা ছিল না। নারীদের চরম ঘৃণার চোখে দেখা হতো। অন্যদিকে বৌদ্ধ ধর্মের আবির্ভাবে নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। এবার হচ্ছে অর্থনৈতিক কারণ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে পূর্ব ভারতে অর্থনৈতিক রূপান্তর ঘটে। এর মূলে ছিল লোহা দিয়ে তৈরি কৃষি সরঞ্জাম ও গো সম্পদ। এ সময়ে বৈদিক ব্রাহ্মণ্য ধর্মে পশু বলি দেওয়ার জন্য গরু ছিল অন্যতম উপাদান। এ কারণে স্বভাবতই গো সম্পদ অভাবনীয়ভাবে হ্রাস পেলে কৃষিকাজ ব্যাহত ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। ব্যবসা বাণিজ্যের উন্নতির ফলে নতুন
সৃষ্টি সম্প্রদায়ের ধনসম্পদের অভাব না থাকলেও তাদের সামাজিক মর্যাদা ছিল না। সম্পদ এক শ্রেণী হাতে কুক্ষিগত হয়, সাধারণ মানুষের অবস্থা অপরিবর্তিত থাকে। বৈশ্যরা তাদের মর্যাদা বৃদ্ধির জন্য ব্রাহ্মণ ধর্মের বিরোধিতা করে নব্য ধর্ম, জৈন ও বৌদ্ধ ধর্মমতকে সমর্থন করে নতুন ধর্মমতের উত্থানে সহায়তা করে। নব্য প্রতিবাদী এই ধর্মগুলি ধর্মীয় জটিলতা দূর করে সরল জীবনযাপন, সামাজিক সাম্য প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক ভিত্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে জনসাধারণের সমর্থন লাভ করে। এরপরে তিনি এটা হচ্ছে সমুদ্রগুপ্তের যুদ্ধজয় সম্পর্কে লেখো। এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা বইয়ের এখান থেকে বলে দেব। এই যে পরবর্তী শাসক সমুদ্রগুপ্তের আমলে গুপ্ত সাম্রাজ্যের সবথেকে বড় আকার পেয়েছিল। উত্তর ভারত বা আর্যাবর্তের 9 জন শাসককে হারিয়ে দেন সমুদ্রগুপ্ত। অরণ্য বা আটবিক রাজ্যগুলিও তাঁর অধীনে এসেছিল। এর ফলে পূর্বে রাঢ় থেকে পশ্চিমে গঙ্গার উপত্যকার উপরের অংশ পর্যন্ত গুপ্ত শাসন ছড়িয়ে পড়ে। দক্ষিণ ভারতেও 12 জন রাজাকে হারিয়ে দেন সমুদ্রগুপ্ত। সুদূর দক্ষিণে তামিলনাড়ুর উত্তর পূর্ব অংশ পর্যন্ত সমুদ্রগুপ্তের শাসকের অধিকার কায়েম হয়েছিল। তবে দক্ষিণ ভারতে 12 জন রাজাকে শেষ পর্যন্ত রাজত্ব ফিরিয়ে দেন সমুদ্রগুপ্ত। উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে শাসন টিকিয়ে রাখা সম্রাটের পক্ষে বোধহয় সম্ভব ছিল না। সে সময়ে কয়েকটি রাজশক্তি সমুদ্রগুপ্তকে কর দিত, তাদের বলা হতো করত রাজ্য। এতটা তোমরা বলে দেবে। এরপরে চারিটা হচ্ছে অশোকের ধর্ম সম্পর্কে যা জানো লেখো। এর উত্তরটি হলো, মৌর্যদের শ্রেষ্ঠ শাসক সম্রাট অশোক পরিচিত রাজর্ষি নামে, কারণ সম্রাট অশোক রাজকীয় বিলাসব্যসন ও সুখ ত্যাগ করে পৃথিবীর মানুষের মঙ্গল চিন্তায় অতি সাধারণভাবে জীবনযাপন করতেন। রাজা হয়েও তিনি আদর্শে ছিলেন ঋষি, তাই তাকে বলা হয় রাজর্ষি। অশোকের ধর্ম। সম্রাট অশোক প্রথম জীবনে শিবের উপাসক ছিলেন, কিন্তু কলিঙ্গ যুদ্ধের নৃশংসতা তাঁকে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট করে। তবে অশোকের ধর্ম নামাঙ্কিত ত্রয়োদশ লিপিতে যে লেখা পাওয়া যায় তার সঙ্গে বৌদ্ধ ধর্মের হুবহু মিল নেই। তাছাড়া অশোকের প্রচারিত ধর্মে নির্বাণ, সংঘ, আর্যসত্য বা অষ্টাঙ্গিক মার্গের কোনো উল্লেখ ছিল না, তাই অনেকে একে বৌদ্ধ ধর্ম বলে মনে করেন না। অশোকের ধর্মে মূল নীতি দয়া, দান, সত্যবাদিতা, ভদ্রতা, চারিত্রিক শুদ্ধতা, অহিংসা, গুরুজন, আত্মীয়, পিতামাতা ও ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ করা এবং রাগ, হিংসা, অহংকার প্রভৃতি ত্যাগ করাই ছিল অশোকের ধর্মের মূল নীতি। অশোকের ধর্মের বৈশিষ্ট্য। সম্রাট অশোকের ধর্ম ছিল সহজ, সরল ও কতকগুলি নৈতিক নীতিমালার সংমিশ্রণ। তাঁর ধর্মে জটিল ক্রিয়াকর্মের অস্তিত্ব ছিল না। অশোক ধর্মের নামে কতকগুলি নৈতিক অনুশাসন অনুশীলনে পরামর্শ দেন। তাঁর ধর্ম সর্বধর্মের মানুষের কাছে গ্রহণীয় ছিল। তবে সম্রাট অশোক যে পুরোপুরি অহিংস নীতি গ্রহণ করেছিলেন তা বলা যায় না, কারণ তিনি সৈন্যবাহিনী অটুট রেখেছিলেন, তবে তিনি যুদ্ধনীতি ত্যাগ করেছিলেন। তাহলে আজকে আমরা ভিডিওটি শেষ করলাম, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।